ওকে, আমরা যেটা পড়তেছিলাম যে অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে জিনিসটা হইতেছে এমন যে একটু আগে আমরা এক্সাম্পলে বলছিলাম পাঁচ আহ, আমরা যদি একটা ল্যাপটপ কিনি 50,000 টাকা দিয়ে এবং আমরা এক্সপেক্ট করি যে এই ল্যাপটপটা 5 বছর চলবে ঠিকঠাক, তখন এই পাঁচ এই ল্যাপটপের আসলে জীবনকাল হইতেছে 5 বছর এবং তার ভ্যালু হইতেছে 50,000। তাহলে প্রত্যেক বছরে আসলে এই ল্যাপটপটার দাম পড়ে হইতেছে 10,000 করে। প্রত্যেক বছরে এই ল্যাপটপটার দাম পরে হইতেছে 10,000 করে। মানে হইতেছে 1 বছর পরে আসলে ওই ল্যাপটপটার দাম 40,000 টাকা হয়ে যাবে, 2 বছর পরে 30,000 হয়ে যাবে, 5 বছর পরে যে আসলে ওই ল্যাপটপের কোনো দাম থাকবে না। এই যে প্রত্যেক বছর ল্যাপটপের ভ্যালু 10,000 টাকা করে কমতেছে, এই 10,000 টাকার কমা হইতেছে ডেপ্রিসিয়েশন। মানে এই ল্যাপটপের প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন কস্ট হইতেছে 10,000 টাকা, বা ওই 10,000 টাকা ওই ল্যাপটপের ভ্যালুটা প্রত্যেক বছর কমে যাইতেছে। এখন অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে এইটা বুঝাইতেছে যে আমরা তো এখানে দেখছি যে 5 বছর চলবে ল্যাপটপ, তার দাম 50,000 টাকা, তাহলে প্রত্যেক বছর 10,000 টাকা করে ল্যাপটপ ডেপ্রিসিয়েট হবে। কিন্তু অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন বলতেছে যে না, 5 বছরে মানে প্রত্যেক বছরে 1,000 1,000 করে দরকার নাই। প্রথম বছরেই 2,000 হয়ে যাবে, পরের বছরে 1,500, তাহলে 3,500। এই সরি, প্রথম বছরে 20,000, 15 বছরে, পরের বছরে 15,000, 35,000, পরের বছরে হয়তো 5,000। এইভাবে করে ফার্স্ট ওয়েতে এই পুরো ডেপ্রিসিয়েশনটা শেষ হয়ে যাবে। মানে প্রজেক্টের যে লাইফ টাইম ভ্যালুটা আছে ওইটা শেষ হয়ে যাবে। শর্ট লিভসে বলছে যে একটা এমন হইলো যে আমি একটা মেশিন কিনলাম যেটা দিয়ে আসলে 10 বছর সার্ভিস দেওয়া সম্ভব ল্যাপটপের মতো। এখন 10 বছর থাকলে এই প্রজেক্টের দাম যদি 10,000 টাকা হয়, এই প্রজেক্টের দাম যদি 10,000 টাকা হয়, তাহলে প্রত্যেক বছরে 1,000 করে যাইতেছে, বা 1,000 করে ডেপ্রিসিয়েট হইতেছে। এখন শর্ট লিভসে বলছে যে প্রত্যেক বছর 1,000 করে ডেপ্রিসিয়েট হওয়ার দরকার নাই। তুমি ওইটার যে জীবনকাল আছে 10 বছর, ওইটাকে শর্ট করে ফেলো, শর্ট করে 5 বছর বানাই দাও ফর এক্সাম্পল। এখন 5 বছর যদি বানানো হয়, তাইলে 5 বছরে আসলে 10,000 টাকা ডেপ্রিসিয়েট হয়ে যাওয়া লাগবে। তখন হয়তো এমন হইতে পারে যে প্রত্যেক বছরে 2,000 করে ডেপ্রিসিয়েট হলো। আর ট্যাক্স ক্রেডিট তো ডিরেক্ট, যে ইনভেস্টমেন্টের জন্য যে ইনভেস্টমেন্ট করলে আসলে যে ট্যাক্সটা দেওয়া লাগে ইনভেস্টমেন্ট পারপাসে, ওইটা আসলে কমাই দেওয়া হয়েছে। এখন ওনারা আসলে যে ইম্প্যাক্টটা দেখতে চাইছে যে কোয়ান্টিটেটিভ ইফেক্ট দিয়ে, যে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট নেওয়ার ফলে ইউজার কস্ট অফ ক্যাপিটাল, ইনভেস্টর যারা ক্যাপিটাল ইউজ করতেছে তাদের আসলে ক্যাপিটালের যে ইউজার কস্টটা আছে এটা আসলে কেমনে কমতেছে অথবা বাড়তেছে এই ট্যাক্স ক্রেডিট দেওয়ার ফলে। এখন ওনারা আসলে যেটা কনক্লুড করছে যে শর্টার লিভস, এক্সিলারেটেড রেট অথবা এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন এবং ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট আসলে এখানে একটা জিনিস ভুল লেখা আছে আর কি, যে এখানে আসলে হওয়া উচিত ছিল ক্যাপিটালের যে ইউজার কস্টটা আছে রিডিউস হইতেছে ইউজার কস্ট অফ ক্যাপিটাল, এই জিনিসটা আমরা কারেকশন করে নিব একটু। এবং এই টেবিল যদি আমরা দেখি যে ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটের ফলে ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট, নন ফার্ম, পরে নন ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট, সবগুলোর ক্ষেত্রেই এইগুলা হইতেছে বিফোর ট্যাক্স। তাদের ইউজার কস্ট অফ ক্যাপিটাল কেমন ছিল? সবগুলা হইতেছে বিফোর ট্যাক্স ইউজার কস্ট অফ ক্যাপিটাল। এই সবগুলা ইউজার কস্ট অফ ক্যাপিটাল বিফোর ট্যাক্স। এখন এই তিনটা প্রসেসের ফলে এক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন, শর্ট লিভস আর ট্যাক্স ক্রেডিটের ফলে আমরা সবগুলা টেবিলে দেখতেছি যে আগের চেয়ে ইউজার কস্ট অফ ক্যাপিটাল কমতেছে। সবগুলোর ক্ষেত্রে আগের চেয়ে ইউজার কস্ট অফ ক্যাপিটাল কমতেছে। এই জিনিসটাই আসলে এখানে কনক্লুড করা হয়েছে, যে হল এন্ড জার্গেনসন কনক্লুড দ্যাট লিবারালাইজেশন অফ ডেপ্রিসিয়েশন ডিডাকশনস, শর্টার লিভস অথবা অ্যাক্সিলারেটেড রেট। এখন ডেপ্রিসিয়েশন ডিডাকশন দিয়ে আসলে এটা বোঝানো হয়েছে যে এখানে তো প্রত্যেক বছরে 10,000 করে ডেপ্রিসিয়েট হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমরা ডিডাক্ট করে ফেলছি বা কমাই ফেলছি, যে 5 বছরের দরকার নাই, এটা 10 বছরেরটা 5 বছরে হয়ে যেতে পারে, অথবা 5 বছরের ডেপ্রিসিয়েশন যে 50,000 হবে এটা এমন হইতে পারে যে 3 বছরই 50,000 হয়ে গেছে। এবং এটার আলটিমেট রেজাল্ট ছিল আসলে যে ইউজার কস্ট অফ ক্যাপিটাল যেটা এটা কমবে। এখানে একটু ভুল আছে, এখানে হবে ইউজার কস্ট অফ ক্যাপিটাল আগের চেয়ে কমবে। এখন এখানে নিওক্লাসিক্যাল বিজনেস ফিক্সড ইনভেস্টমেন্টের সামারি দেওয়া আছে, যে প্রথমে বলা আছে যে ইনভেস্টমেন্ট স্পেন্ডিং এটা
অ্যাকচুয়াল এবং ডিজায়ার্ড ক্যাপিটাল স্টকের আসলে পার্থক্যটা। এবং আরো বলা আছে যে আমরা এটাও দেখছি যে ডিজায়ার্ড কস্ট অফ ডিজায়ার্ড ক্যাপিটালটা রেন্টাল কস্ট অফ ক্যাপিটালের উপর নির্ভর করে, যেটার সাথে রেন্টাল কস্ট অফ ক্যাপিটালের সাথে ডিজায়ার্ড ক্যাপিটালের সম্পর্ক নেগেটিভ। আবার আউটপুট যদি বাড়ে তাহলে আমার ডিজায়ার্ড স্টক অফ ক্যাপিটাল বাড়বে। মনিটারি ফিসকাল পলিসির কথা বলা আছে, 4 নাম্বারটা আমরা পড়ে নিতে পারি এমনিতে, তা খুব বেশি জরুরি না। এখন লাস্ট যেটা বলা আছে যে সিম্পল এক্সিলারেটর মডেল। সিম্পল এক্সিলারেটর মডেলটা বলতেছে যে আমার যে রেট অফ ইনভেস্টমেন্ট বা আমি কি হারে ইনভেস্টমেন্ট করব, এইটা প্রপোর্শনাল হবে হইতেছে ইকোনমিজ আউটপুটের চেঞ্জ কেমন হইতেছে। অর্থাৎ ইকোনমিজ আউটপুটের চেঞ্জ যদি আগের চেয়ে বেশি হয় তাহলে আমি ইনভেস্টমেন্ট রেটটাও আগের চেয়ে বাড়াই দিব। ইনভেস্টমেন্ট রেটটা আগের চেয়ে বাড়াই দিব। এখন এইটা আমরা কেমনে ডিরাইভ করতে পারি? প্রথমে আমরা যদি কমপ্লিট অ্যাডজাস্টমেন্ট ধরে নিই যে আমার যে ক্যাপিটাল স্টক দরকার যতটুকু, ততটুকুই আসলে আমার আছে, কারেন্ট অ্যাকচুয়াল ক্যাপিটাল স্টকটা সেম, এবং কোনো ডেপ্রিসিয়েশন যদি না হয় অর্থাৎ জি শূন্য, তখন যে ক্যাপিটাল আউটপুট রেশিওটা হবে এইটা একটা কনস্ট্যান্ট হবে। এবং এইটা আসলে রেন্টাল কস্ট অফ ক্যাপিটালের উপরে ডিপেন্ড করতেছে না। ইন্ডিপেন্ডেন্ট অফ রেন্টাল কস্ট অফ ক্যাপিটাল মানে হইতেছে যে ক্যাপিটাল আউটপুট রেশিওটা একটা কনস্ট্যান্ট, এবং এইটা রেন্টাল কস্ট অফ ক্যাপিটালের উপরে নির্ভর করতেছে না। সিম্বলিক্যালি যদি দেখি আমরা যে ডিজার্ট কস্ট অফ ক্যাপিটালটা হবে ভি ওয়াই। ভিটা হইতেছে ক্যাপিটাল আউটপুট রেশিও আর ওয়াইটা হইতেছে আউটপুট। এখন ইকুয়েশন 9-এর মধ্যে, এই যে ইকুয়েশন 9, ভি হইতেছে একটা কনস্ট্যান্ট এবং এটা ক্যাপিটাল আউটপুট রেশিও দেখাইতেছে। এখন আমরা যদি ইকুয়েশন 9 থেকে ইকুয়েশন 2-তে সাবস্টিটিউট করি, এইটা হইতেছে আমাদের ইকুয়েশন 2। এই ইকুয়েশন 2 এর মধ্যে যদি আমরা সাবস্টিটিউট করি ইকুয়েশন 9, ইকুয়েশন 9 যদি ইকুয়েশন 2 এর মধ্যে সাবস্টিটিউট করি তখন আমরা এইটা পাইতেছি। এবং এখানে আমরা ল্যামডা ইজিক্যাল 1 ধরতেছি কারণ এখানে কমপ্লিট অ্যাডজাস্টমেন্ট। এবং ইকুয়েশন 9 বলতেছি যে এটা হবে আই ইজিক্যাল ভি ওয়াই মাইনাস ল্যাগ অফ ওয়াই, এক পিরিয়ড ল্যাগ। এখন ইকুয়েশন 9 যেটা, এটা আসলে সিম্পল এক্সিলারেটর, ইনভেস্টমেন্ট মডেলের যে সিম্পল এক্সিলারেটর এটা। এখন এখানে এম্পিরিক্যাল এভিডেন্স নিয়ে কাজ করা হয়েছে যে এটা এই মডেলটা আসলে কেমনে কাজ করে বা এগুলো আসলে কতটুকু ভ্যালিড। পরের টপিক হইতেছে আমাদের রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট। এটা খুবই সিম্পল জিনিস। আমরা আহ বাসা বাড়িতে আসলে নর্মালি যে ইনভেস্টমেন্টটা করি এটা রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট। এখন এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে যে ডিমান্ড ফর স্টক অফ হাউজিং এর সাথে অ্যাসেট প্রাইসিং কেমন হবে। এখন অ্যাসেট প্রাইসিং যদি বেশি হয়, প্রাইস অফ হাউজিং যদি বেশি হয়, তাহলে তো আমার হাউজিং এর স্টকের ডিমান্ডটা আসলে কম থাকবে। এটা ডাউনার স্লোপিং কার্ভ দিয়ে বোঝানো হয়েছে যে আমার হাউজিং এর ডিমান্ডটা আসলে কেমন হবে। যদি প্রাইস বেশি হয়, প্রাইস যদি এতটুকু হয় তাহলে আমার হাউজিং স্টকের ডিমান্ড হবে এতটুকু। প্রাইস যদি কমে তাহলে আমার হাউজিং স্টকের ডিমান্ড আগের চেয়ে বেড়ে যেতেছে, অর্থাৎ সম্পর্কটা নেগেটিভ। তাই এটা আসলে ডাউন স্লোপিং হয়েছে। এখন সাপ্লাই কার্ভ অফ স্টক অফ হাউজিং। এখন আমি যদি একজন বিক্রেতার পার্সপেক্টিভে দেখি আসলে, বা আমি নিজে বাসা আসলে বানাইতে চাই, তখন আমি যদি বা বিক্রি করতে চাই, এখন আমি যদি দেখি যে প্রাইস অফ হাউজিংটা বেশি, তখন তো আমি আসলে বেশি পরিমাণে নতুন হাউস আসলে সাপ্লাই দিতে চাইবো, কারণ আমার আসলে লাভ হইতেছে এখানে। এবং ডেসক্রিপশন এখানে আসলে লেখা আছে। ইনভেস্টমেন্ট ডিমান্ডের ক্ষেত্রে 3 ধরনের ইনভেস্টমেন্ট স্পেন্ডিং এর কথা বলা আছে: নন রেসিডেন্সিয়াল, ফিক্সড। এগুলো হইতেছে নিউ প্ল্যান্টস এবং ইকুইপমেন্টের জন্য। রেসিডেন্সিয়াল ফিক্সড ইনভেস্টমেন্ট হইতেছে কনস্ট্রাকশন অফ নিউ হাউস আর অ্যাপার্টমেন্ট, এটা বুঝতেছি। ইনভেন্টরি হইতেছে আমি ফর এক্সাম্পল একটা বাসা বাড়ি বানাইছি, কিন্তু এটা আসলে ইনভেন্টরি হিসেবে আছে, এটা আমি এখনো সেল করি নাই, এক্সট্রা আছে আমার কাছে এখন। ইনভেন্টরি মানে হইতেছে আমি এক্সট্রা যতটুকু রাখছি আসলে। পরে এখানে মার্জিনাল বেনিফিট অফ ক্যাপিটাল শিডিউল দেওয়া আছে যে রেন্টাল প্রাইস অফ ক্যাপিটালের সাথে ক্যাপিটালের সম্পর্কটা কেমন। আমরা এটা অলরেডি দেখছি যে রেন্টাল প্রাইস অফ ক্যাপিটাল যদি বাড়ে তাহলে আমার ক্যাপিটালের স্টকটা আসলে কমে। এবং এটা হইতেছে মার্জিনাল বেনিফিট অফ ক্যাপিটাল দিয়ে দেখানো হয়েছে। পরে এই গ্রাফ আসলে দরকার নেই আমাদের।
এটাও তেমন দরকার নাই, আমাদের দরকার হইতেছে ডিটারমিনেশন অফ রেন্টাল প্রাইস অফ ক্যাপিটাল। আমরা রেন্টাল প্রাইস অফ ক্যাপিটালটা কেমনে বার করতে পারি? আমরা ধরে নিতেছি যে পি কে যেটা, এটা হইতেছে আমি যে মেশিনটা কিনছি এটার প্রাইস, এবং এই প্রাইসটা আসলে আনচেঞ্জ ধরে নিতেছি, চেঞ্জ হইতেছে না। আর হইতেছে আমার ইন্টারেস্ট রেট, ডি হইতেছে আগের মতো ডিপ্রিসিয়েশন, আর কে হইতেছে রেন্টাল প্রাইস অফ ইকুইপমেন্ট। এখন আমরা প্রথমে রেন্টাল অপারেশনটা দেখি যে আমার টোটাল আসলে রেন্টাল কস্টটা কত হবে। আমার রেন্টাল কস্টটা হবে আমার যে মেশিনটা আমি কিনছি তার প্রাইস, তার সাথে অ্যাড হবে ডেপ্রিসিয়েশন, তার সাথে অ্যাড হবে হইতেছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট অ্যাড হওয়ার কারণ হইতেছে আমি যে ক্যাপিটালটা কিনছি এটা কেনার জন্য আমি ব্যাংক থেকে লোন নিছি, এইটার এগেনস্টে আমার ইন্টারেস্ট দেওয়া লাগতেছে। যেটা হইতেছে তার ডেপ্রিসিয়েশন, পিটা হইতেছে প্রাইস অফ মেশিন অথবা ক্যাপিটাল যেটা কিনছি। এটা হইতেছে রেন্টাল কস্ট, আর এটা হইতেছে রেন্টাল প্রাইস। মেশিনটার রেন্টাল প্রাইসটা কত হবে? আর কে সমান হবে একটু আগে আমরা যেটা বের করছি, রেন্টাল প্রাইস তাই হইতেছে রেন্টাল কস্ট যেটা, আর প্লাস ডি পি টু দি পাওয়ার কে। এবং এখানে বলা আছে যে রেন্টাল প্রাইসটা হবে ইন্টারেস্ট রেট প্লাস ডেপ্রিসিয়েশন টাইমস, মানে মাল্টিপ্লাই হবে প্রাইস অফ নিউ মেশিন দিয়ে। লাস্টলি বলা আছে এখানে ইনভেস্টমেন্ট ফাংশনের কথা। এটা আমরা একটু আগে দেখছি যে আই ইজিক্যাল কে স্টার মাইনাস ওয়ান পিরিয়ড লেগ অফ কে। এখানে এখানে যদি আমরা একটা ফাংশনাল ফর্ম ধরি কে স্টারের, যে 0.5 ডাব্লিউ বাই আর টু দি পাওয়ার কে টাইমস ওয়াই মাইনাস কে লেগ লেগ অফ কে। কে স্টার হইতেছে এখানে ডিজায়ার্ড ক্যাপিটাল। এখন আউটপুট যদি বাড়ে, ওয়াই এর সাথে এখানে আই এর সম্পর্কটা হইতেছে পজিটিভ। আই যদি বাড়ে, ওয়াই যদি বাড়ে, তাহলে আই বাড়বে। রেন্টাল কস্ট অফ ক্যাপিটালটা যেহেতু ডিনোমিনেটরে আছে, এইটা যদি বাড়ে তাহলে পুরা রেশিওর মানটা আসলে কমে যাইতেছে। তাহলে পুরা রেশিওর মান কমা মানে হইতেছে আমার ইনভেস্টমেন্ট কমে যাইতেছে। আবার যদি ওয়াইজ বেশি হয় তাহলে আমার ইনভেস্টমেন্টটা বেশি হবে, 3 নম্বর পয়েন্টে যেটা বলা আছে। পরের টপিক হইতেছে ইন্টারেস্ট ল্যাগস ইন দি ইনভেস্টমেন্ট প্রসেস। এটা আমরা দেখছি একটু আগে যে কি কি কারণে ল্যাগ ক্রিয়েট হইতে পারে। এখানে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে যদি আমরা দেখি যে ইনভেস্টমেন্টটা বলা হইতেছে একটা ফ্র্যাকশন হবে এস, কার কার ফ্র্যাকশন, ডিজায়ার্ড ক্যাপিটাল স্টক, আর হইতেছে তার আগের পিরিয়ডে কেমন ক্যাপিটাল স্টক ছিল। এখন এই ইকুয়েশনকে যদি আমরা 12 এর সাথে কনসিডার করি, ইকুয়েশন 12 এর সাথে ইকুয়েশন 13 যদি কম্পেয়ার করি, তখন আমরা দেখতেছি যে ইনভেস্টমেন্ট ফাংশন ইজ মডিফাইড টু টেক অ্যাকাউন্ট ল্যাগস ইন দি ইনভেস্টমেন্ট প্রসেস। অর্থাৎ ইনভেস্টমেন্ট ফাংশনটাতে আমরা ল্যাগটা আসলে কনসিডার করতেছি, এবং আউটপুটের যে ইফেক্টটা আছে ইনভেস্টমেন্টের উপরে, এটা হইতেছে অ্যাক্সিলারেটর। এখন আমরা যদি এটা সমান ভি ধরি, এটা আমরা ইকুয়েশন অলরেডি 12-এ ধরছি, তখন রাইট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 12 হবে এটা, কে স্টার ইজ ইকুয়াল কে ইজ ইকুয়াল ভি ওয়াই। তাহলে এটাকে যদি আমরা এক পিরিয়ড ল্যাগ নিই তাহলে সবগুলোর আগে -1 হবে ভেরিয়েবল যেগুলো, তাহলে কে এর আগে -1 হলো, ওয়াই এর আগে -1 লিখলাম এটা। অথবা এইটা আমরা লিখতে পারি যে এইখানে তো আমরা দেখছি যে কে লাস্ট পিরিয়ড অফ ক্যাপিটালের যদি আমরা ল্যাগ নিই তাহলে এটা হইতেছে ভি ওয়াই ওয়ান পিরিয়ড অফ ল্যাগ ওয়াই এর, আর এই ভি তো আগে থেকে ছিল। আমরা আসলে কাজ করতেছি এটা নিয়ে। এখানে কে স্টারের জায়গাতে আমরা যা বসাইলাম, পরে হইতেছে কে -1, মানে আগের পিরিয়ডের যে কে, আগের পিরিয়ডের কে এর মানটা আমরা এখানে বাইর করে রাখছি, যে ভি ওয়াই -1, এই দুইটা যদি আমরা এখানে সাবস্টিটিউট করি তাহলে আই এর মান পাইতেছি। অর্থাৎ ইনভেস্টমেন্টটা আসলে আউটপুটের চেঞ্জের উপরে ডিপেন্ড করতেছে। আউটপুটের চেঞ্জ যদি বেশি হয় আমার ইনভেস্টমেন্ট বেশি হবে, আউটপুটের চেঞ্জ যদি কম হয় তাহলে ইনভেস্টমেন্টও কম হবে। টবিন্সকিও এটা আসলে খুবই জরুরি পরীক্ষার জন্য। আমরা একটু আগে দেখছি যে এখানে আমাদের ইনভেস্টমেন্টটা আসলে ল্যাগ নেওয়া লাগে, এবং ল্যাগ হওয়ার কারণগুলো আসলে আমরা দেখছি। এখন টবিন্সকিও আসলে যেটা বলতেছে যে আমরা এখানে বেশ কয়েকটা জিনিস কনসিডার করি, যে একটা ফার্ম যদি একটা শেয়ার ইস্যু করে অথবা বন্ড, এখন ও আসলে শেয়ার যেটা ওইটা থেকে ইন্টারেস্ট পাইতেছে, আর এবং
ফার্মের যে মার শেয়ারটা আছে এটার একটা মার্কেট ভ্যালু আছে এমভি। আমরা এই জিনিসগুলো আগে নোট করি। এইটার রেশিওটা এমন হবে যে আমার যেই কোম্পানির শেয়ারটা আছে তার মার্কেট ভ্যালুটা, এইটা থেকে আমি যে পরিমাণ ইন্টারেস্ট পাবো, আর এই দুইটা যদি আমি গুণ করি, তাহলে আমি পাইতেছি আমি যেই শেয়ারটা ইস্যু করছি এই শেয়ারটা থেকে বা ক্যাপিটাল যেটা, এটা থেকে আমি আসলে কি পরিমাণ রেভিনিউ পাইতেছি, এটা হবে জে এর সমান। এখন আমরা একটু আগে দেখছিলাম যে প্রাইস অফ ক্যাপিটাল, পি কে, রেন্টাল প্রাইস দেখছিলাম আর কি। এখন যদি আমরা ডেপ্রিসিয়েশন কনসিডার না করি, তাহলে আমাদের রেন্টাল প্রাইস অফ ক্যাপিটালের সূত্র আমরা একটু আগে দেখছি যে এখানে আর কে ইজ ইকুয়াল, এই যে আর কে ইজ ইকুয়াল পি কে প্লাস হইতেছে ইন্টারেস্ট রেট আর ইকুয়াল আর কে। এখন এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি, এখানে কম্বাইন বলতে হইতেছে এইটাকে যে কে আসলে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশন দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাহলে যে উপরে যাইতেছে আর কে নিচে যাইতেছে, যে এর মান এমভি টাইমস আর বসাইলাম, এখানে আর কে এর মান পি কে টাইমস আর বসাইলাম, কাটাকাটি করলে এমভি বাই পি কে আসতেছে। মানে এমভি বাই পি কেটাকে আমরা কিউ লিখতেছি, এবং এই এমভি বাই পি কে বা কিউ যেটা, এটাই আসলে টবিন্স কিউ। এবং এই টবিন্স কিউটা পজিটিভলি রিলেটেড ইনভেস্টমেন্টের সাথে। অর্থাৎ টবিন্স কিউ যদি বেশি হয় তাহলে আমার ইনভেস্টমেন্ট আসলে বেশি হবে, সম্পর্ক পজিটিভ। সিমিলারলি এখানে আমরা রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রেন্টাল প্রাইসের এটা দেখতেছি আগের মতোই একদম সেম। এখানে পিকে ছিল, এখানে পি এইচ হবে, কারণ আগে তো ক্যাপিটাল ছিল, এখন হইতেছে হাউস, পরে হইতেছে হাউজিং ইনভেস্টমেন্ট। আর আসলে আমাদের দরকার নাই। থ্যাংক ইউ এভরিওয়ান।